অ্যাডজেক্টিভ। এটা অনেকে উচ্চারণ করে অ্যাডজেক্টিভ, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ডি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে, প্রথমেই তোমাদেরকে উচ্চারণটা বলে নিলাম, এটার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, প্রথমেই আমরা জানবো অ্যাডজেক্টিভ জিনিসটা কি, অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ কোথায় বসে। অ্যাডজেক্টিভ এমনই একটা জিনিস যেটা জজ সাহেবের মতো কাজ করতে পারে। এই জজ সাহেব যখনই কিছু অর্ডার করবে তখন তোমাদেরকে বুঝে নিতে হবে সেই বাক্যের মধ্যে দোষ, গুণ, অবস্থা না হলে পরিমাণ কিছু না কিছু একটা অর্ডার করেছে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষ গুণ দ্বারা নির্দিষ্ট করে দেয় বা পৃথক করে দেয়। তো একটু পরেই তোমাদেরকে সেটা প্রমাণ দিচ্ছি। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভের কাজ কি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। তো কিভাবে মডিফাই করে একটু পরেই আমরা উদাহরণের মাধ্যমে এগুলো বুঝবো। অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ নাউনের পূর্বেও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভ নাউনের পরেও বসতে পারে। হ্যাঁ, এই দুইটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। যখন অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে, এরকম অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ উদ্দেশ্য বিশেষণ। আর যখন অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভ ভার্বের পরে বসে সাবজেক্টকে মডিফাই করে, তখন এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিধেয় বিশেষণ। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো। দেখো স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি ইজ আ বয়, সে একজন ছেলে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর বয় হচ্ছে একটা নাউন। তো এখানে এই যে বয় অর্থাৎ ছেলে, ছেলেটা কেমন ছেলে, ছেলেটা ভালো ছেলে নাকি খারাপ ছেলে, এটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাডজেক্টিভের সাহায্য নিতে হবে। তবেই আমরা বুঝতে পারবো এই ছেলেটা ভালো ছেলে নাকি খারাপ ছেলে। তো এই নাউনের পূর্বে মনে করো আমি গুড যুক্ত করে দিচ্ছি। এই যে শব্দটা যখনই আমি যুক্ত করছি তখনই কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছি এই ছেলেটার পরিচয়। ছেলেটার পরিচয় কে দিচ্ছে? হ্যাঁ, গুড। তাই এখানে দেখো গুড কিন্তু বয়কে মডিফাই করে দিল ছেলেটার একটা নির্দিষ্ট গুণ দিয়ে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে বয় একটা নাউন, নাউনের পূর্বে যখনই আমি গুডকে যুক্ত করছি, গুড বয়কে মডিফাই করে দিচ্ছে, তবেই আমরা ছেলেটার পরিচয় জানতে পারছি, ছেলেটা কেমন, ছেলেটা ভালো। তাহলে এখানে যখনই বয় এর পূর্বে আমি একটা অ্যাডজেক্টিভ যুক্ত করব, এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ উদ্দেশ্য বিশেষণ। নেক্সট উদাহরণ দেখো, দ্য বয় ইজ গুড, দ্য বয় ইজ গুড। একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, এখানে দ্য বয় একটা সাবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টও বলতে পারি, নাউনও বলতে পারি, যেটা তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম। নাউন, সাবজেক্ট এবং প্রোনাউন তিনটাই কিন্তু একই জিনিস। যদি ক্লাসটা না করে থাকো অবশ্যই করে নিও, 2 নাম্বার ক্লাসটা। ওকে ফাইন। এবার দেখো এখানে দ্য বয় একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব। এরপরে দেখো গুড একটা অ্যাডজেক্টিভ। এই গুড কাকে মডিফাই করছে এখানে? হ্যাঁ, এখানে গুড কিন্তু দ্য বয়কে মডিফাই করছে। তাহলে যখনই গুড দ্য বয়কে মডিফাই করছে তখনই আমরা তার গুণের পরিচয়টা পেয়ে যাচ্ছি যে ছেলেটা ভালো, ছেলেটা ভালো। তাহলে দেখো এই বাক্যে গুড সাবজেক্টকে মডিফাই করছে, অর্থাৎ দ্য বয়কে মডিফাই করছে। তো এই ধরনের অ্যাডজেক্টিভকে আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিধেয় বিশেষণ। তো আশা করি তোমাদের এই বেসিক জিনিসটা মাথায় থাকবে। চলো এবার আমরা জেনে নিই অ্যাডজেক্টিভকে ইংরেজি গ্রামারের মধ্যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি গ্রামারে অ্যাডজেক্টিভকে 8টি ভাগে ভাগ করেছে। এক একটা ইংরেজি গ্রামার এক এক রকমভাবে ভাগগুলো তুলে ধরেছে, তবে বেশিরভাগ ইংরেজি বইয়ে আমরা 8টি ভাগ দেখতে পাই। তো সেই 8টি ভাগ এখানে আমরা আজকে আয়ত্ত করব। চলো আমরা জেনে নিই। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ, গুণ, অবস্থাবাচক। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। হি ইজ আ বয়, অর্থাৎ সে একজন ছেলে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর বয় হচ্ছে নাউন। এই বাক্যে কিন্তু আমি এখন কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করিনি। এখানে বয় এর অর্থ হচ্ছে ছেলে। এই ছেলেটার অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে, অর্থাৎ এই ছেলেটি ধনী হতে পারে, লম্বা হতে পারে, খাটো হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, মোটা হতে পারে, চালাক হতে পারে, ছোট হতে পারে, সৎ হতে পারে। সব কোয়ালিটি এই ছেলেটার মধ্যে থাকতে পারে। চলো আমরা উদাহরণগুলো এক এক করে লক্ষ্য করি। হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এখানে দেখো গুড বয়কে মডিফাই করে দিল, এই জন্য আমরা খুব সহজে বুঝতে পারছি ছেলেটা একজন ভালো ছেলে। আমরা গুডটাকে একটু মুছে দিয়ে এখানে রিচ যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ রিচ বয়। তাহলে হয়ে যাচ্ছে সে একজন ধনী ছেলে, সে একজন
ধনী ছেলে। আমরা রিচটাকে মুছে দিচ্ছি, নিয়ে আমরা টল যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ টল বয়, অর্থাৎ সে একজন লম্বা ছেলে। আমরা টলটাকে মুছে দিচ্ছি, নিয়ে শর্ট যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ শর্ট বয়, অর্থাৎ সে একজন খাটো ছেলে। আমরা শর্টটাকে মুছে দিচ্ছি, নিয়ে আমরা ব্যাড যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ ব্যাড বয়, অর্থাৎ সে একজন খারাপ ছেলে। ঠিক তেমনি করে আমরা ব্যাডটাকে মুছে দিয়ে ফ্যাট যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ ফ্যাট বয়, অর্থাৎ সে একজন মোটা ছেলে। আমরা ফ্যাটটাকে মুছে দিয়ে ক্লেভার যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ ক্লেভার বয়, অর্থাৎ সে একজন চালাক ছেলে। ঠিক তেমনি করে আমরা ক্লেভারটাকে মুছে দিয়ে আমরা অনেস্ট যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয়, অর্থাৎ সে একজন সৎ ছেলে। তো আমরা এভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করে খুব সহজে ছেলেটার পরিচয় অর্থাৎ কোয়ালিটিটা আমরা জেনে যেতে পারবো। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো রিচ, টল, শর্ট, গুড, ব্যাড, ফ্যাট, ক্লেভার, স্মল, অনেস্ট এই সমস্ত ওয়ার্ডগুলো ছেলেটার কোয়ালিটি নির্দেশ করছে, এই জন্য আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারি। এবার আমরা জানবো প্রপার অ্যাডজেক্টিভ অর্থাৎ সংজ্ঞাবাচক বিশেষণ। একটু সংজ্ঞাটা জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ সংজ্ঞাবোধক অর্থাৎ ব্যক্তিবাচক ও স্থানবাচক বিশেষ্য পদ হইতে যে সমস্ত বিশেষণ পদ উৎপন্ন হয় সেগুলো সংজ্ঞাবাচক বা প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া, এটা একটা প্রপার নাউন। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে বলেছে ব্যক্তিবাচক, তাহলে আমরা ইন্ডিয়ার ব্যক্তিদের কি বলি? ইন্ডিয়ান বলি। তাহলে এখানে ইন্ডিয়ান হচ্ছে একটা প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি করে বাংলাদেশ একটা প্রপার নাউন, বাংলাদেশের ব্যক্তিদের কি বলবো? বাংলাদেশি বলবো। আবার দেখো ইংল্যান্ড একটা প্রপার নাউন, কিন্তু ইংল্যান্ডের ব্যক্তিদের বলা হয় ইংলিশ, এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ। রাশিয়া, এটা একটা প্রপার নাউন, কিন্তু রাশিয়ার ব্যক্তিদের বলা হয় রাশিয়ান। চায়না, এটাও একটা প্রপার নাউন, কিন্তু চায়নার ব্যক্তিদের বলা হয় চাইনিজ। তাহলে একটু লক্ষ্য করো, আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, রাশিয়া, চায়না এই প্রপার নাউন থেকে ব্যক্তিবাচক বা স্থানবাচক বিশেষ্য পদ হইতে এই বিশেষণ পদগুলো পেয়ে গেলাম, তাই এগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। চলো উদাহরণ ফলো করি। হি সিং সংস, অর্থাৎ সে গান গায়। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে একটা ভার্ব, আর সং হচ্ছে একটা নাউন। তো এই সং, এই নাউনটার পূর্বে যদি আমি একটা অ্যাডজেক্টিভ যুক্ত করি, মনে করো আমি এখানে ইন্ডিয়ান যুক্ত করে দিচ্ছি, তাহলে এই ইন্ডিয়ানটা সংকে মডিফাই করছে, সং এই নাউনটাকে মডিফাই করছে, তবেই আমরা জানতে পারছি গানটা কোন স্থানের। হি সিংস ইন্ডিয়ান সং, অর্থাৎ সে ভারতীয় গান গায়। বা আমরা বলতে পারি হি সিংস বাংলাদেশি সংস, অর্থাৎ সে বাংলাদেশি গান গায়। বা আমরা বলতে পারি হি সিংস রাশিয়ান সংস, অর্থাৎ সে রাশিয়ান গান গায়। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ। যেমন মাচ, ফিউ, সাম, লিটিল, অল, এনি, হাফ, এনাফ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ। চলো উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। হি এট রাইস, অর্থাৎ সে ভাত খেয়েছিল। সে কতটা পরিমাণ ভাত খেয়েছিল এটা জানতে হলে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে, তবে আমরা খুব সহজে সেটা জানতে পারবো। যদি বলি হি এট মাচ রাইস, অর্থাৎ সে অনেক ভাত খেয়েছিল। এবার একটু লক্ষ্য করো, এখানে মাছ এই অ্যাডজেক্টিভটা রাইস নাউনটিকে মডিফাই করছে, এখানে কিন্তু হিকে মডিফাই করছে না, হিকে নির্দেশ করছে। এবার যদি আমি এখানে মাছ এই ওয়ার্ডটা মুছে সাম যুক্ত করে দিই, তাহলে হয়ে যাবে হি এট সাম রাইস, অর্থাৎ সে কিছু ভাত খেয়েছিল। বা এখানে যদি আমি সামটা মুছে লিটিল যুক্ত করে দিই, তাহলে হয়ে যাবে হি এট লিটিল রাইস, সে অল্প পরিমাণ ভাত খেয়েছিল। বা যদি বলি হি এট এনাফ রাইস, অর্থাৎ সে যথেষ্ট পরিমাণ ভাত খেয়েছিল। তাহলে আমরা এই ওয়ার্ডগুলোর দ্বারা পরিমাণটা বুঝতে পারছি, এই জন্য এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আরও দুইটা উদাহরণ দেখো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার কিছু বন্ধু আছে। ইউ মে টেক এনি সুইট, অর্থাৎ তুমি যে কোনো মিষ্টি নিতে পারো। তো এখানে এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ। এখানে শুধুমাত্র নাম্বার বোঝাবে, যেমন 1 2 3 ইটিসি। পৃথিবীর মধ্যে যত নাম্বার রয়েছে সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 ইটিসি, ইটিসি এর মধ্যে যত নাম্বার রয়েছে সব এর মধ্যে কাউন্টিং হবে। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোও নাম্বার, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ।
আবার আমরা রোমান স্ক্রিপ্টের মধ্যে যে নাম্বারগুলো পাই, যেমন আই মানে 1, ডাবল আই মানে 2, এক্স মানে 10, এইগুলো কিন্তু এক একটা নাম্বার, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। এটা তোমরা সহজেই মাথায় রাখো যে পৃথিবীর মধ্যে যত নাম্বার রয়েছে সব হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, বা এটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। চলো আমরা উদাহরণ ফলো করি। দ্য কাউ হ্যাজ 4 legs, 2 horns and 1 tail, অর্থাৎ গরুর 4টি পা, 2টি সিং এবং একটি লেজ রয়েছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে লেগস এটা একটা নাউন, এর পূর্বে বসেছে 4, এটা একটা সংখ্যা, তাহলে এখানে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে 2 এটাও একটা সংখ্যা, এখানে 1 এটাও একটা সংখ্যা, তাহলে এগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট উদাহরণ দেখো, রবি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে বয় এটা একটা নাউন, এর পূর্বে দেখো আমরা একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি ফার্স্ট, এটা একটা সংখ্যা, তাই এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট উদাহরণ দেখো, দ্য বয় রিডস ইন ক্লাস এক্স। এখানে এক্স মানে 10, তো এখানে এক্স এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবার এসো আমরা জানবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ নির্দেশবাচক বিশেষণ। এই অ্যাডজেক্টিভের সাহায্যে কি বা কোনটা নির্দেশ করছে সেটা আমরা সহজেই জেনে যেতে পারি। যেমন দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, ইটিসি। চলো আমরা উদাহরণ ফলো করি। দিস বুকস আর নিউ, অর্থাৎ ওই বইগুলো নতুন। দিস বুকস আর নিউ, অর্থাৎ ওই বইগুলো নতুন। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দিস এর সাহায্যে বইগুলোকে নির্দেশ করছে, তাহলে এখানে আমরা বলতে পারি দিস এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার যদি বলি দ্যাট ম্যান কেম হেয়ার, অর্থাৎ ওই ব্যক্তি এখানে এসেছিল। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা দ্যাট এর সাহায্যে ওই ব্যক্তিটাকে নির্দেশ করছি, তাহলে এখানে আমরা বলতে পারি দ্যাট এটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ নির্দেশবাচক বিশেষণ। ঠিক তেমনি করে দিস বয় রিডস ইন ক্লাস এক্স, অর্থাৎ এই ছেলেটি 10ম শ্রেণীতে পড়ে, তো ছেলেটিকে এখানে নির্দেশ করছে কে? দিস, এটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার এসো আমরা জানবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিভাজন বা বন্টনকারী বিশেষণ। এই অ্যাডজেক্টিভ এর সাহায্যে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে বোঝাতে পারবো, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার এগুলোর সাহায্যে। এসো আমরা উদাহরণ দেখি। ইচ স্টুডেন্ট গট আ প্রাইজ, অর্থাৎ প্রত্যেক ছাত্র একটি পুরস্কার পেয়েছে। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, ইচ এর সাহায্যে আমরা স্টুডেন্টকে ভাগ করে ফেললাম, তো এখানে ইচ এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তেমনি করে আমি যদি বলি এভরি হাউস হ্যাজ আ গার্ডেন, অর্থাৎ প্রত্যেক বাড়িতে একটি বাগান রয়েছে। ঠিক তেমনি করে যদি বলি নাইদার আনসার ইজ কারেক্ট, অর্থাৎ দুইয়ের মধ্যে কোনোটি সঠিক নয়, তাহলে একটু ভালোভাবে লক্ষ্য করো ইচ, এভরি এবং নাইদার এই তিনটার সাহায্যে আমরা খুব সহজে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে বোঝাতে পারছি, তো এগুলোকেই আমরা বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিভাজন বা বন্টনকারী বিশেষণ। এবার আমরা জানবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রশ্নবোধক বিশেষণ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলো এমন বিশেষণ যা প্রশ্ন করতে ব্যবহার করা হয় এবং সাধারণ কোনো নাউনের আগে বসে সেই নাউনের সম্পর্কে তথ্য জানতে সাহায্য করে, যেমন হোয়াট, হুইচ, হুজ, হোম এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ ফলো করো, আপনি কোন বই পছন্দ করেছেন? তো বলবো হোয়াট বুক ডু ইউ চুজ, হোয়াট বুক ডু ইউ চুজ। এবার একটু লক্ষ্য করো, এখানে হোয়াট এর সাহায্যে আমরা বুকটার তথ্য জানতে চাইছি, তাই এখানে হোয়াট একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট উদাহরণ দেখো, আপনি কোন বই চান? তো বলবো হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হুইচ এর সাহায্যে আমরা বুকটার তথ্য জানতে চাইছি যাতে একটা নির্দিষ্টভাবে বই সিলেক্ট করা হয়, তো এখানে হুইচ হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার এসো আমরা জানবো পজেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ সম্বন্ধবাচক বিশেষণ। এটার সাহায্যে আমরা খুব সহজে অধিকার বা মালিকানাটা বুঝে নিতে পারি, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার এগুলোর সাহায্যে। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দিস ইজ মাই বুক, অর্থাৎ এটা আমার বই। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে বুক একটা নাউন, নাউনের পূর্বে আমরা মাই বসিয়েছি, যখনই আমরা মাই বসাচ্ছি আমাদের অধিকারের কথা জানতে পারছি। এই যে বইটা কার? বইটা আমার, এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে মাই, তাহলে এখানে মাই হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি করে যদি বলা হয় দ্যাট ইজ ইয়োর খাতা, দ্যাট ইজ ইয়োর খাতা, তো এখানে দেখো ওটা তোমার খাতা, যখনই বলছি খাতাটা কার সেটা জানিয়ে দিচ্ছে কে? হ্যাঁ ইয়োর, এই যে ইয়োর জানিয়ে দিচ্ছে এটাকেই আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার যদি বলা হয় ইট ইজ হিজ পেন, ইট ইজ হিজ পেন এটা তার কলম, কলমটা কার এটা জানিয়ে দিচ্ছে কে? হ্যাঁ হিজ, তাহলে আমরা খুব সহজেই
পজেসিভ অ্যাডজেক্টিভ এর সাহায্যে অধিকার বা মালিকানাটা বুঝে নিতে পারি, তাই এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভার্ব। যদি আমাদের অ্যাডভার্ব না জানা থাকে তাহলে ইংরেজি বাক্য বানাতে গিয়ে আমাদের 100 বার হচট খেতে হয়। কিভাবে হচট খেতে হয় চলো আমরা উদাহরণের মাধ্যমে এটা দেখে নিই। সি সিংস গুড এর অর্থ হচ্ছে সে ভালো গান গায়। এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভুল, কিন্তু তোমরা এখনো সেটা বুঝতে পারোনি। তো ভুলটা কোথায় রয়েছে চলো আমরা দেখে নিই। এখানে সি হচ্ছে একটা সাবজেক্ট, সিংস হচ্ছে একটা ভার্ব, আর গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনোই কিন্তু ভার্বকে মডিফাই করতে পারে না, সবসময় নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো এখানে তো আমরা ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসিয়ে ফেলেছি, যেটা গ্রামাটিক্যাল অনুযায়ী ভুল। এখানে দরকার ছিল একটা অ্যাডভার্বের। তো এখানে আমাদেরকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা বলবো সি সিংস ওয়েল। তো এখানে দেখো ওয়েল কিন্তু সিংসকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে কিভাবে সে গান গায়। এটারও অর্থ একই, সে ভালো গান গায়। তাহলে দেখো একটু ভুলের জন্য আমাদের কি হচ্ছিল, বাক্যটা ভুল হয়ে যাচ্ছিল। যদি আমাদের অ্যাডভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ বসিয়ে ফেলি তাহলে কিন্তু বাক্যটি ভুল হয়ে যাবে, তাই আমাদেরকে অ্যাডভার্ব জানতেই হবে। আমরা প্রথমে জেনে নেব অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্ব কখনো সম্পূর্ণ সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এই জিনিসটা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। সি সিংস ড্যাশ, এখানে ড্যাশটা কেন দিয়েছি একটু পরেই তোমরা সেটা বুঝতে পারবে। তো এখানে সি সিংস এর অর্থ হচ্ছে সে গান গায়। এখানে সি একটা সাবজেক্ট আর সিংস হচ্ছে একটা ভার্ব। এই বাক্যে কিন্তু এখন কোনো অ্যাডভার্ব ব্যবহার করা হয়নি। তো এখানে সি মানে সে, তো সে গান গাওয়া কাজটা অনেক রকমভাবে করতে পারে। যেমন সে গান গাওয়া কাজটা দ্রুত করতে পারে, আস্তে করতে পারে, জোরে করতে পারে, মৃদুভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে, খারাপভাবে করতে পারে, ভালোভাবে করতে পারে। তাহলে সে গান গাওয়া কাজটা অনেক রকমভাবে সম্পাদিত করতে পারে। যদি বলি সি সিংস ফাস্ট, অর্থাৎ সে দ্রুত গান গায়। এখানে দেখো ফাস্ট কিন্তু সিংসকে মডিফাই করে দিল এবং আমরা খুব সহজেই জেনে যেতে পারছি এখানে গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, দ্রুত হচ্ছে। এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে অ্যাডভার্ব ফাস্ট। তাহলে সি সিংস ফাস্ট অর্থাৎ সে দ্রুত গান গায়। এবার যদি বলি সি সিংস স্লোলি, সি সিংস স্লোলি অর্থাৎ সে আস্তে গান গায়, সে আস্তে গান গায়। এখানে দেখো স্লোলি কিন্তু সিংসকে মডিফাই করছে, এখানেও স্লোলি সিংসকে মডিফাই করছে এবং তার গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে স্লোলি অর্থাৎ আস্তে গান গায়। ঠিক তেমনি করে যদি বলা হয় সি সিংস লাউডলি, অর্থাৎ সে জোরে গান গায়। এখানেও দেখো লাউডলি সিংস ভার্বটিকে মডিফাই করছে এবং তার গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে লাউডলি অর্থাৎ জোরে। ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস সফটলি, অর্থাৎ সে মৃদুভাবে গান গায়। ঠিক তেমনি করে বলতে পারি সি সিংস বিউটিফুলি, অর্থাৎ সে সুন্দরভাবে গান গায়। ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস ব্যাডলি, অর্থাৎ সে খারাপভাবে গান গায়। ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস ওয়েল, অর্থাৎ সে ভালো গান গায় বা ভালোভাবে গান গায়। তো এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের অনেকগুলো ভাগ রয়েছে, তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আজকের ক্লাসে আমরা অ্যাডভার্বের 9টি ভাগ আয়ত্ত করব। চলো আমরা এক এক করে সেই 9টি ভাগ আয়ত্ত করে নিই। প্রথমেই আমরা জানবো অ্যাডভার্ব অফ ম্যানার। তো একটু আগেই তোমাদেরকে যে উদাহরণগুলো দেখালাম সবই ছিল অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন ফাস্ট, স্লোলি, লাউডলি, সফটলি, বিউটিফুলি, ব্যাডলি, ওয়েল। এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার আনসার দ্য কোয়েশ্চেন হাউ, অর্থাৎ কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়। যেমন সে দ্রুত দৌড়ায়, তো বলবো হি রানস কুইকলি, হি রানস কুইকলি। তো সে কিভাবে দৌড়ায়, দ্রুত। তো এখানে কুইকলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক তেমনি করে সে সুন্দরভাবে গান গায়, তো বলবো সি সিংস বিউটিফুলি। তো সে কিভাবে গান গায়, হ্যাঁ সুন্দরভাবে। তো এখানে সুন্দরভাবে অর্থাৎ বিউটিফুলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক তেমনি করে দেখো শিশুটি জ্বরে হেসেছিল, তো বলবো দ্য চাইল্ড লাভড লাউডলি। তো এখানে কিভাবে হেসেছিল, জ্বরে অর্থাৎ লাউডলি। এখানে লাউডলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সে ভদ্রভাবে কথা বলে, তো বলবো হি স্পিক্স পলাইটলি।
তো সে কিভাবে কথা বলে? হ্যাঁ, ভদ্রভাবে, অর্থাৎ পলাইটলি। তো এখানে পলাইটলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময়বাচক। ইট আনসার্স দ্য কোয়েশ্চেন হোয়েন, অর্থাৎ এটা কখন এই প্রশ্নের উত্তর দেয়। তো ক্রিয়া কখন ঘটে বা ঘটবে তা নির্দেশ করে, ক্রিয়া কতক্ষণ ধরে ঘটে তা নির্দেশ করে, আর ক্রিয়া কতবার ঘটে তাও নির্দেশ করে। তো অ্যাডভার্ব অফ টাইম আমরা কোন ওয়ার্ডগুলোকে বলি, চলো আমরা এক নজরে একবার দেখে নিই। নাও, দেন, টুডে, ইয়েস্টারডে, টুমরো, সুন, আর্লি, লেট, ডেইলি, অ্যাগো, টুনাইট। এই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। চলো এবার আমরা উদাহরণ ফলো করব। দেখো আমরা স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, আই উইল কল ইউ। এর অর্থ হচ্ছে আমি আপনাকে ফোন করব। তো ফোনটা কখন করব এটা জানতে গেলে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো যদি বলি আই উইল কল ইউ টুমরো, তো এখানে দেখো টুমরো ক্রিয়া বিশেষণ পদটি কিন্তু কল ক্রিয়াটিকে মডিফাই করছে এবং নির্দেশ করছে কলটি কখন করা হবে। তাহলে এখানে টুমরো এটার সাহায্যে আমরা খুব সহজেই জানতে পারছি কলটি কখন করা হবে, অর্থাৎ আগামীকাল। এখানে এর অর্থ হবে আমি আপনাকে আগামীকাল ফোন করব। তাহলে এখানে টুমরো এই অ্যাডভার্বটির সাহায্যে আমরা খুব সহজে সময়টা জানতে পারছি, তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। আবার দেখো হি অ্যারাইভড ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল পৌঁছেছিল। এখানে ইয়েস্টারডে এই অ্যাডভার্বটি অ্যারাইভড এই ভার্বটিকে মডিফাই করছে এবং এটি নির্দেশ করছে সে কখন পৌঁছেছিল। তাহলে এখানে ইয়েস্টারডে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। এগুলো ছাড়াও আমরা আরও কয়েকটি অ্যাডভার্ব অফ টাইম পাই, যেমন ফর আ হোয়াইল, ফর অ্যান আওয়ার, অল ডে, সিন্স মর্নিং, আনটিল নাও। এগুলোও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো এগুলো আমাদেরকে নির্দেশ করে কাজটি কতক্ষণ ধরে ঘটে। যেমন সে এখানে 1 ঘন্টার জন্য ছিল, তো বলবো সি স্টেইড হিয়ার ফর অ্যান আওয়ার। তো কতক্ষণের জন্য ছিল? 1 ঘন্টার জন্য ছিল। তো ফর অ্যান আওয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আবার যদি বলি আমরা সকাল থেকে অপেক্ষা করছি, তো বলবো উই হ্যাভ বিন ওয়েটিং ফর সিন্স মর্নিং। উই হ্যাভ বিন ওয়েটিং ফর সিন্স মর্নিং। তো এখানে সিন্স মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ কতক্ষণ থেকে অপেক্ষা করছি? সকাল থেকে অপেক্ষা করছি। আরও কয়েকটি অ্যাডভার্ব অফ টাইম রয়েছে যেগুলোর সাহায্যে আমরা ক্রিয়াটা কতবার ঘটছে সেটা বুঝতে পারি, যেমন অলওয়েজ, অফেন, সামটাইম, রিয়েলি। এগুলোর সাহায্যে ক্রিয়াটা কতবার ঘটছে সেটা নির্দেশ করে। যেমন সে সর্বদা সময় মতো আসে, তো বলবো সি অলওয়েজ কামস অন টাইম। তো এখানে অলওয়েজ এটার সাহায্যে আমরা বুঝতে পারছি ক্রিয়াটা কতবার ঘটছে, তাই এখানে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। তারা খুব কমই বাইরে যায়, তো এটাকে বলবো দে রিয়েলি গো আউট। তো এখানে দেখো রিয়েলি এটার সাহায্যে আমরা বুঝতে পারছি সে কতবারের জন্য বাইরে যায়। হ্যাঁ, খুব কম বারের জন্যই বাইরে যায়। তো এখানে রিয়েলি হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থানবাচক। এর সাহায্যে আমরা জানতে পারি ক্রিয়া কোথায় ঘটছে, কোথায় ঘটেছে আর কোথায় ঘটবে। তো অ্যাডভার্ব অফ প্লেস ইট আনসার টু দ্য কোয়েশ্চেন হোয়ার, অর্থাৎ এটি কোথায় এই প্রশ্নের উত্তর দেয়। এসো আমরা দেখে নিই কোন ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে ব্যবহার করা হয়। যেমন হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, এনিওয়্যার, আপ, ডাউন, বিলো, ইনসাইড, নিয়ার, ইন, আউট, ফরওয়ার্ড, বিসাইড, ইটিসি। এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে ব্যবহার করে থাকি। তো চলো উদাহরণ ফলো করা যাক। তারা এখানে থাকে, দে স্টে হিয়ার। এখানে দেখো হিয়ার একটা অ্যাডভার্ব, এটা স্টে ভার্বকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে তারা কোথায় অবস্থান করেছে। তাহলে এখানে হিয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যদি প্রশ্ন করি যে কোথায় থাকে, তাহলে উত্তর পাবো এখানে। তাহলে এখানে অর্থাৎ হিয়ার এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি করে যদি বলা হয় সে সেখানে ছিল, তো বলবো হি ওয়াজ দেয়ার। এখানে দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস। আবার যদি বলা হয় সে কলকাতায় ছিল, তো বলবো হি ওয়াজ ইন কলকাতা। এখানে ইন কলকাতা এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আবার যদি বলা হয় আমি তার পিছনে দাঁড়িয়েছিলাম, তো বলবো আই ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড হিম। এখানে বিহাইন্ড হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস, কারণ বিহাইন্ড স্ট্যান্ডিং ভার্বকে মডিফাই করছে। আবার দেখো আমি নিচে দাঁড়িয়েছিলাম, তো বলবো আই ওয়াজ স্ট্যান্ডিং বিলো। এখানে বিলো হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস। এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ নাম্বার হলো সেই ক্রিয়া বিশেষণ যা সংখ্যা ও পরিমাণকে নির্দিষ্ট করে দেয়। অ্যাডভার্ব অফ নাম্বার ইট আনসার টু দ্য কোয়েশ্চেন হাউ অফেন, অর্থাৎ কতবার এই প্রশ্নের উত্তর দেয়।
তো অ্যাডভার্ব অফ নাম্বার হিসাবে কোন ওয়ার্ডগুলোকে ব্যবহার করি চলো জেনে নিই। ওয়ান্স মানে একবার, টুইস মানে দুইবার, থ্রাইস মানে তিনবার, ফোর টাইমস মানে চারবার, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, থার্ডলি মানে তৃতীয়ত, ইটিসি এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ নাম্বার হিসাবে ব্যবহার করে থাকি। উদাহরণ দেখো, তিনি আমাকে একবার ডেকেছিলেন, তো বলবো হি কল্ড মি ওয়ান্স। হি কল্ড মি ওয়ান্স। তো এখানে ওয়ান্স এটা হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার, কতবার ডেকেছিলেন? একবার। তো এখানে একবার অর্থাৎ ওয়ান্স এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। ঠিক তেমনি করে যদি বলা হয় তিনি সপ্তাহে দুইবার এখানে আসে, তো বলবো হি কামস হিয়ার টুইস আ উইক। তো আমরা যদি প্রশ্ন করি কয়বার আসে, তো উত্তর পাওয়া যাবে দুইবার অর্থাৎ টুইস। তো টুইস এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি, অর্থাৎ কত পরিমাণ, এটা বোঝানোর জন্য আমাদেরকে অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহার করতে হয়। অ্যাডভার্ব অফ ডিগ্রি ইট আনসার টু দ্য কোয়েশ্চেন হাউ মাচ, অর্থাৎ কত পরিমাণ, এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে। তো আমরা উদাহরণ ফলো করি। তো তার আগে অ্যাডভার্ব অফ নাম্বার হিসাবে আমরা কোন ওয়ার্ডগুলোকে ব্যবহার করি চলো দেখে নিই। ভেরি, টু, মাচ, লিটিল, এনাফ, কোয়াইট, মোস্ট, এক্সট্রিমলি, ইটিসি। এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসাবে ব্যবহার করে থাকি। তো চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি। সে খুব দ্রুত দৌড়ায়, তো বলবো হি রানস ভেরি ফাস্ট। এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে ভেরি একটি অ্যাডভার্ব যা ফাস্ট ক্রিয়াটিকে মডিফাই করছে। এটি দেখাচ্ছে গতিতে সে অনেক তাড়াতাড়ি দৌড়াচ্ছে। আবার দেখো ফাস্ট এটিও একটি অ্যাডভার্ব যা রানস ক্রিয়াটিকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে তার গতিতে দৌড়াচ্ছে। তাহলে এখানে এই বাক্যের মধ্যে দুইটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, ভেরি এবং ফাস্ট। তো ভেরি মডিফাই করছে ফাস্টকে আর ফাস্ট মডিফাই করছে রানস ক্রিয়াটিকে। তো এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি আর ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সে ভালো গান গায়, সি সিংস ওয়েল। তো এখানে সে যে ভালো গান গায়, সাধারণ নর্মালি যেমন ভালো গান গায় সেই রকম আমরা অতটা ন্যাক দিই না, কিন্তু যখনই আমরা এই ওয়েল এর পূর্বে আর একটা অ্যাডভার্ব বসিয়ে দেব, যদি বলি সি সিংস এক্সট্রিমলি ওয়েল, সি সিংস এক্সট্রিমলি ওয়েল অর্থাৎ সে অত্যন্ত ভালো গান গায়। যখনই আমরা অত্যন্ত কথাটা শুনবো তখন আমাদের শোনার একটা আগ্রহ থেকে যাবে। তার মানে এই ভালোর মধ্যে আর কোনো নির্ভেজাল নেই, তার মানে সে অত্যন্ত ভালো গান গায়। তাহলে দেখো এখানে যখনই এক্সট্রিমলি বসলো তখনই কিন্তু ওয়েলকে মডিফাই করে ফেললো এবং ওয়েল অর্থাৎ ভালো এই গুণটাকে আরও চকমকে করে তুললো কে? হ্যাঁ, এক্সট্রিমলি। তাই এখানে এক্সট্রিমলি হচ্ছে একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি। আবার দেখো ওয়েল এটাও একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটি সিংস ভার্বটিকে মডিফাই করছে, তাই এখানে ওয়েল এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ম্যানার। তো এখানে যদিও এটা বলার দরকার ছিল না তবুও আমি বলে ফেললাম। সো এখানে এক্সট্রিমলি হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয়ে অ্যাডভার্বকে মডিফাই করছে, ওয়েল অ্যাডভার্বটিকে মডিফাই করছে। ওকে ফাইন। এবার চলো আমরা দেখব অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন অর্থাৎ কারণবাচক। এই অ্যাডভার্বগুলোতে কোনো না কোনো একটা কারণ বোঝাবে, তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। যেমন দেয়ারফর, সো, হোয়াই, হেন্স, বিকজ, অ্যাকর্ডিংলি, ইটিসি এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। চলো আমরা উদাহরণ ফলো করি। তিনি অসুস্থ অনুভব করছিলেন তাই তিনি কাজে যায়নি। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হি ওয়াজ ফিলিং আনওয়েল দেয়ারফর হি ডিডেন্ট গো টু ওয়ার্ক। অর্থাৎ তিনি অসুস্থ অনুভব করছিলেন তাই তিনি কাজে যায়নি। তো এখানে দেয়ারফর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। ঠিক তেমনি করে যদি বলা হয় সে অসুস্থ ছিল তাই পার্টিতে যেতে পারেননি, তো বলবো হি কুডেন্ট কাম টু দ্য পার্টি বিকজ হি ওয়াজ সিক। অর্থাৎ সে অসুস্থ ছিল তাই পার্টিতে যেতে পারেননি। তো এখানে বিকজ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক আর না বাচক। এটা স্বীকৃতি বা অস্বীকৃতি বোঝাতে ব্যবহৃত হয়। তো আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি চলো জেনে নিই। ইয়েস, নো, সার্টেনলি, শিওরলি, নট, নেভার, ইটিসি এগুলো আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ হিসাবে ব্যবহার করে থাকি। চলো আমরা উদাহরণ ফলো করি। ইয়েস আই নো হিম। হ্যাঁ আমি তাকে চিনি। এখানে দেখো ইয়েস এই শব্দটি বোঝাচ্ছে এখানে যে হ্যাঁ আমি তাকে চিনি। এখানে ইয়েস শব্দটার দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমি তাকে চিনি। তাহলে এখানে ইয়েস হচ্ছে একটা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ। নেক্সট উদাহরণ দেখো। নো আই ওয়াজ নট দেয়ার, অর্থাৎ না আমি সেখানে ছিলাম না। নট একটি অ্যাডভার্ব যা ওয়াজ ক্রিয়াটিকে মডিফাই করছে, এটি বাক্যটিকে নেগেটিভ বা অস্বীকারার্থক করে তুলেছে। তাই এখানে নট এটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেটিভ। এবার আমরা জানবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ প্রশ্নবোধক। প্রশ্নবোধক অ্যাডভার্বগুলিকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। তো আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি চলো জেনে নিই। হোয়েন, হোয়ার, হোয়াই,
হাউ, এই ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। চলো আমরা উদাহরণ ফলো করি। হাউ আর ইউ, হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, এটা হচ্ছে ম্যানার। হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে ওঠো, এটা টাইম নির্দেশ করছে। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় বাস করেন, এটা প্লেস নির্দেশ করছে। হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট অর্থাৎ তোমার দেরি হলো কেন, এটা একটা রিজন। এবার আমরা দেখব রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব হলো কিছু বিশেষ ধরনের অ্যাডভার্ব যা দুটি বাক্যাংশকে ক্লোজেস যুক্ত করে এবং স্থান, সময়, কারণ নির্দেশ করে। এটা একরকম কনজাংশনের মতো কাজ করতে পারে। তো রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি চলো জেনে নিই। হোয়ার মানে যেখানে, হোয়েন মানে যখন, হোয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলোকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। তো চলো আমরা উদাহরণ ফলো করি। দিস ইজ দ্য হাউস ওয়ার আই ওয়াজ ব্রন, এই সেই বাড়ি যেখানে আমি জন্মেছিলাম। এখানে ওয়ার দুটি বাক্যাংশকে সংযুক্ত করছে। দিস ইজ দ্য হাউস, আই ওয়াজ ব্রন ইন দ্যাট হাউস। ওয়ার হলো রিলেটিভ অ্যাডভার্ব যা স্থান নির্দেশ করছে এবং দুটি বাক্যাংশকে সংযুক্ত করছে।